সালটা 1962। ততদিনে মধ্য ভারত, বিন্ধ্যপ্রদেশ ও ভূপাল মিলে একটি নবগঠিত রাজ্য মধ্যপ্রদেশ তৈরি হয়ে গিয়েছে, আর তারই একটা অংশ এই জব্বলপুর। আজ 5 বছর হল প্রভা সেখানে ওকালতি করছে। এইটুকু সময়ের মধ্যেই যথেষ্ট এক্সপেরিয়েন্স ও বেশ নামডাকও করে নিয়েছিল সে। ব্যারিস্টার প্রভাস দত্তকে লোকে এক ডাকে চিনত সেখানে। জব্বলপুর সিটি কোর্টের এক জাদরেল ব্যারিস্টার হিসেবেই পরিচয় ছিল তার। প্রভাস থাকতো শহর থেকে একটু দূরে নিরিবিলি এক অঞ্চলে, একটা ছিমছাম দোতলা বাড়িতে। বছর 2 আগে বাড়িটা কিনেছে সে। হাতে কেস থাকলে দিনের বেশিরভাগ সময় তার কোর্টেই কেটে যেত, আর বাকি সময়টুকু সে তার স্টাডি রুমেই আইনের নানা বইপত্র ঘেটে কাটাতো। এমন সময় দরজায় এসে দাঁড়ায় এক ভদ্রলোক। ভেতরে আসতে পারি? চোখের সাদা পুরু ফ্রেমের চশমাটা নামিয়ে মুখের পাইপটা হাতে নিয়ে প্রভাস ঘুরে তাকালো দরজার দিকে। আরে মিস্টার বড়াল যে, আসুন আসুন, আজ হঠাৎ এদিকে কি মনে করে? মিস্টার বড়াল প্রভাসেরই এক পরিচিত মক্কেল। বছর 2 আগে একটা জটিল কেসে প্রভাস তাকে উদ্ধার করেছিল, আর সেই থেকেই তাদের দুজনের পরিচয়। মাঝে সাঝেই সন্ধ্যায় তার কাছে আড্ডা দিতে আসতো সে। বহুবার প্রভাসের হয়ে অনেক কেসের তথ্য জোগাড়েও সাহায্য করেছে সে। আজ এসেছিল প্রভাসকে একটা পুরনো অস্টিন গাড়ির খোঁজ দিতে। অস্টিন গাড়ি? ইউ মিন ভিনটেজ কার? হ্যাঁ 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 প্রভাস বাবু, আপনার তো ভিনটেজ কার খুব প্রিয়, তাই না? সে আর বলতে, সবই তো আপনি জানেন মিস্টার বড়াল। ভিনটেজ কারের প্রতি ঝোঁক আমার বরাবরের। বড়াল জানায় গাড়ির মালিক নাকি জলের দামে গাড়িটা বিক্রি করে দেবেন, তাই তখন হাতের সামনে অমন একটা লোভনীয় অফার পেয়ে ছাড়তে পারল না প্রভাস। এক কথায় তাই বড়ালের কাছে ওই গাড়ি কেনার প্রস্তাব সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিল সে। এরপর নগদ 25,000 টাকা দিয়ে ওই অস্টিন গাড়িটা কিনে নিল প্রভাস। এর 2 দিন পরেই ওই মক্কেল মিস্টার বড়াল গাড়িটা চালিয়ে নিয়ে একেবারে হাজির হলো প্রভাসের বাড়ির সামনে। হোয়াট আ কার মিস্টার বড়াল, রিয়েলি বিউটিফুল। আর এখন এটা সম্পূর্ণ আপনার প্রভাস বাবু। কিন্তু একটা জিনিসে প্রভাসের কেন জানি না একটু খটকা লাগলো। কিন্তু এত সুন্দর গাড়িটাকে বিক্রি করে দিল কেন? মানে তাও এত সস্তায়? বড়াল তাকে জানায় গাড়ির বর্তমান মালিক অনেকদিন ধরেই এই গাড়ি বিক্রির খদ্দের খুঁজছিলেন। ভদ্রলোক এদেশের পাট চুকিয়ে পাকাপাকি ভাবে বিদেশে তার মেয়ের কাছে চলে যাচ্ছেন, আর তাই এই পুরনো গাড়িটাকে এখানেই বিক্রি করে দিতে চান। গাড়িটা তার কাছে খুবই প্রিয় ছিল। উনি শুধু চেয়েছিলেন গাড়িটা যেন এমন কোন লোকের কাছে থাকে যিনি গাড়িটার ইম্পর্টেন্স বুঝতে পারবেন। দামটা তার কাছে কোনো ফ্যাক্টর নয়। তাই যখন তিনি বড়ালের মুখে প্রভাস দত্তর কথা শুনলেন এবং ভিনটেজ গাড়ির প্রতি তার বিশেষ টানের কথা জানতে পারলেন, তখনই এটা তাকে বেচে দেওয়ার সিদ্ধান্ত নেন। থ্যাঙ্কস মিস্টার বড়াল, আপনার জন্য এই সুন্দর গাড়িটা পেলাম আমি। বড়াল বিদায় নিতেই প্রভাস মহানন্দে গাড়িটা নিয়ে সোজা বেরিয়ে পড়ল লং ড্রাইভে। রাস্তা দিয়ে গাড়িটা চালানোর সময় নিজেকে বেশ একটা রাজরাজাদের মতন অনুভব করলো প্রভাস। মনের সুখে গাড়িটা চালাতে চালাতে কখন যে সে মূল শহর ছাড়িয়ে চলে এলো টেরই পায়নি। বেশ রাত হয়ে গিয়েছিল তখন। শুনশান একটা পথ দিয়ে গাড়ি চালিয়ে আসছিল প্রভাস। জব্বলপুরের এই হাইওয়েটা সন্ধ্যার পর থেকে বেশিরভাগ সময় ফাঁকাই থাকে। এই সময় হঠাৎ লুকিং গ্লাসে চোখ পড়তেই বুকটা কেমন কেঁপে উঠল তার। কি দেখলো সে? সঙ্গে সঙ্গে সে পিছন ফিরে ভালো করে দেখলো একবার। না, কিচ্ছু নেই সেখানে। কিন্তু মন শান্ত হলো না প্রভাসের। কিছু একটা কেমন যেন প্রভাসের মনটা যেন আরো একবার কেমন একটা করে উঠল। এই ভাবতে ভাবতেই আবার ফুটে উঠল তার চোখের সামনে সেই দৃশ্য।
এবার আরো পরিষ্কার। লুকিং গ্লাসে প্রভাস দেখল গাড়ির পিছনের সিটে কেউ বসে আছে। এ কি? এটা কি হচ্ছে আজ আমার সঙ্গে? এই বলে প্রভাস পেছন ফিরতেই দেখে সিট ফাঁকা, সেখানে কেউ নেই। সঙ্গে সঙ্গে কোনো রকমের সামনে তাকিয়ে স্টিয়ারিং সামলালো সে। আতঙ্কে বারবার পেছনে তাকাচ্ছে প্রভাস। এবার ধীরে ধীরে ঘাম জমছে কপালে। এরপর একটানা অনেকক্ষণ আর কিছু না হতেই সে নিজের মনে হেসে উঠল। ভাবলো বোধহয় পুরোটাই তার মনের ভুল। হয়তো অনেকটা পথ এক নাগারে ড্রাইভ করেছে বলে ভুল ভাল সব দেখছে সে। এই সময় হঠাৎ পেছন থেকে একটা ভারী গম্ভীর গলা শোনা গেল। না ব্যারিস্টার সাহেব, আপনি ঠিকই দেখছেন। সঙ্গে সঙ্গে প্রবল ব্রেক চেপে গাড়িটা থামিয়ে পেছনে ঘুরতেই প্রভাস আবার দেখতে পেল তাকে। সেই পাগড়ি, সেই লাঠি, সেই পাকানো মোচওয়ালা লোকটাকে আবার দেখল সে। যেন অবিকল কোনো রাজার বেশে এসে কেউ বসে আছে সেখানে। হঠাৎ তার বুকটা কেমন যেন কেঁপে উঠল। শির দ্বারা দিয়ে আবার যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার। একটা জড় কম্পিত স্বরে বলে উঠল প্রভাস, কে কে আপনি? গাড়ির ভেতর কিভাবে এলেন? আমি তো পথে কোথাও গাড়ি থামাইনি। জাদ্রেল ব্যারিস্টার প্রভাস দত্ত দেখছি বেজায় ভয় পেয়েছে। মানে ভয় তো পাওয়ারই কথা। এভাবে আমার গাড়ির মধ্যে আপনি এলেন কিভাবে? নেমে যান এক্ষুনি বলছি, নামুন। জানেন, এভাবে জোর করে অন্যের গাড়িতে উঠে সওয়ার করা একটা অপরাধ। এর জন্য আপনার সাজাও হতে পারে। এটা আমার গাড়ি। কি আজে বাজে বকছেন আপনি? আজ সকালেই, সকালেই গাড়িটা আমি একজনের কাছ থেকে কিনেছি। গাড়ির আগের মালিককে আমি নগদ 25,000 টাকা দিয়েছি এই গাড়ির জন্য। ব্যারিস্টার সাহেব, আপনি তো প্রমাণে বিশ্বাস করেন। আমি প্রমাণ দিতে পারি যে এই গাড়ি আমারই, আর কোনোদিনই এই গাড়ি আমি বিক্রি করিনি। মানে? গাড়ি স্টার্ট দিন, যেতে যেতে সব বলছি। অগত্যা গাড়ি স্টার্ট দিল আবার সে। এরপর পথে যেতে যেতে সমস্ত কথা রাজা সাহেব খুলে বললেন প্রভাসকে। 21 বছর আগের একটা ঘটনা। বর্তমানে সূর্যনগর ছিল তখনকার সুরজনগর এস্টেট, আর তার জমিদার ছিলেন রাজা শ্রী রাজেন্দ্র কিশোর সিংহ। সে এক এলাহি মহল। সেদিন রাজা সাহেবের ভাই পাকাপাকি ভাবে বিলেতের পাট চুকিয়ে সুরজনগরে এসে উঠল। আর এসেই লন্ডনের আদব কায়দায় অভ্যস্ত তার ভাই তার অত বড় সুরজ মহলটায় বিলিতি নিয়ম কানুন শুরু করতে চাইল। অবশ্য এর জন্য ওকে ইন্ধন যোগাতে লাগলো রাজা সাহেবের মা। তাকে আসলে মা না বললেও চলে। সে কোনোদিনই রাজা সাহেবকে নিজের ছেলের মতো দেখেনি। সে ছিল রাজা সাহেবের সৎ মা, আর তার বিলেত ফেরত সেই ভাইও ছিল আসলে তার সৎ ভাই। রাজা সাহেব ব্যবসার কাজে কিছুদিনের জন্য ভিন রাজ্যে যেতেই বাপ কাকার আমলের বিশ্বস্ত সমস্ত পুরনো লোকজনদের এক এক করে তাড়াতে শুরু করলো তার সেই সৎ ভাই। যারা যেতে চাইল না তারাও শেষ পর্যন্ত ওর জ্বালায় বাধ্য হয়ে কাজ ছেড়ে দিল। তার বদলে নিয়োগ করা হলো ওর নিজের পছন্দের লোকজনকে। আর তার এই সব কুকর্মের সমান ভাগীদার ছিল তার মাও। শুধু এখানেই থেমে রইল না সব। এরপর পটাপট মহল থেকে সব পাগড়ি পরা লোকগুলোর বদলে চলে এলো সব সাদা উর্দি পরা বিদেশি আদব কায়দার চাকর বাকরেরা। গেটে নিয়োগ হলো খাকি উর্দি পরা বন্দুকধারী দারোয়ান।
শুরু হলো বাড়ির দামি জিনিসপত্র চুরি। দিন দশেক পর রাজা সাহেব তার ব্যবসায়িক সফর সেরে ভিন রাজ্য থেকে ফিরে আসতেই তার ভাই ও সৎ মায়ের কাণ্ড কারখানার খবর পৌঁছলো তার কানে। শুনে ক্ষুব্ধ হয়ে রাজা সাহেব ডেকে পাঠালেন তার ভাইকে। এসব তুই কি শুরু করেছিস? শুনলাম তুই নাকি আমাদের পুরনো সব কাজের লোকজনকে তাড়িয়ে দিয়েছিস। ওরা সবাই ব্যাকডেটেড হয়ে গেছে, কেউ আর কোনো কাজের নয় দাদা, ওদের তাই তাড়িয়ে দিয়ে নতুন লোক এনেছে। আমি খবর পেয়েছি তুই নাকি লাইব্রেরির এত বইপত্র সব সরিয়ে ফেলবার হুকুমও দিয়েছিস। ওসব পুরনো বস্তা বোঝা বইপত্র সাজিয়ে রেখে একটা ঘর নষ্ট করে লাভ কি? তাই ওসব পুড়িয়ে ফেলবো আমি। ওই ঘরটায় আমি একটা ক্লাব বানাবো দাদা, আমার বন্ধুরা রোজ আসবে, তাস বিলিয়ার্ড খেলবো আমরা। তুমিও চাইলে মাঝে মাঝে চলে আসতে পারো দাদা। তুই ভুলে যাস না, এই সুরজপুর এস্টেটের রাজা কিন্তু এখনো আমি। কিন্তু সেই হুমকি ডেকে আনলো রাজা সাহেবের মৃত্যু। সেদিনের ঘটনার পর তার সৎ মা ও সৎ ভাই মিলে তাকে মেরে ফেলবার চক্রান্ত করলো। এরপর অভ্যাস মতো একদিন বিকেলে রাজা সাহেব বেরিয়েছিলেন গঙ্গার পাড়ে হাওয়া খেতে, তার ওই প্রিয় অস্টিন গাড়িটা নিয়ে। সেই সময় আচমকাই রাস্তায় একদল ছাগল চলে আসায় রাজা সাহেব ব্রেক চাপেন, কিন্তু গাড়ি থামে না। তিনি হঠাৎ দেখেন গাড়ির ব্রেক কাজ করছে না। অন্যদিকে ছাগলের সারির দিকে গাড়িটা জোরে এগিয়ে যাচ্ছিল। হাজার হর্ন দেওয়া সত্ত্বেও ছাগলের দল রাস্তা ছাড়ছিল না। অবশেষে তাদের বাঁচাতে রাজা সাহেব তার গাড়িটা পাশের ফাঁকা মাঠে তুলে নিল। রাজা আপ্রাণ চেষ্টা করলো ব্রেক চেপে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটা থামানোর, কিন্তু পারল না। গাড়িটা মাঠের উপর দিয়ে একে বেঁকে লাফাতে লাফাতে সোজা গিয়ে পড়ল গঙ্গা। ডুবন্ত অবস্থায়ও বাঁচার শেষ চেষ্টাটুকু চালিয়ে গিয়েছিল রাজা সাহেব। গাড়ির মধ্য থেকে তার তীব্র চিৎকার ভেসে এলো, বাঁচাও! বাঁচাও! কিন্তু কোনো সাহায্য এলো না। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে গাড়িটাও আস্তে আস্তে নদীতে ডুবে গেল, আর গাড়ি সমেত রাজা সাহেব নদীর গভীরে চলে গেল চিরতরে। তার সৎ ভাই আর সৎ মা সারা এস্টেটের প্রজাকে ডেকে রাজা সাহেবের শোক সভার সাথে সাথে তার ছেলের রাজ অভিষেকও করে নিল। আর সেই সঙ্গেই রাজা সাহেবের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তিও তাদের নামে করে নিল। রাজা সাহেবের মুখে তার এই নির্মম হত্যা কাহিনী শুনে প্রভাস বলে উঠল, কিন্তু এটা হত্যা কোথায়? আপনার তো গাড়ি ব্রেক ফেল করেছিল। এটা হত্যাই। গাড়ির ব্রেক ঠিকই ছিল। আমার সৎ ভাই চক্রান্ত করে সেদিন গাড়ির ব্রেক খুলে দিয়েছিল। মানে এখন আপনি কি চাইছেন? বিচার। রাজা সাহেব জানায় তার সাথে যে নির্মম অন্যায় হয়েছে, তাকে যারা খুন করেছে তার বিচার চান তিনি। দোষীদের কঠোরতম শাস্তি চান তিনি, তবেই তার আত্মার শান্তি হবে। প্রভাস যেন অবাক হয়ে চেয়ে রইল ওনার দিকে। ভূতের আবার বিচার, উনি বলেন কি? কিন্তু বেছে বেছে এই প্রভাস দত্তের কাছেই তিনি দেখা দিলেন কেন? এর কারণ জানতে চাইতেই রাজা সাহেব বলে উঠলেন, এইভাবেই হাসতে হাসতে প্রভাসের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল রাজা সাহেব। রাজা সাহেব! রাজা সাহেব! চিৎকার করতে করতে লাফ দিয়ে উঠল। প্রভাসের মনে হলো যেন অনেক দিনের লম্বা একটা ঘুম থেকে উঠছে সে। চমকে উঠে চারপাশে তাকাতে লাগলো, দেখলো সকাল হয়ে গেছে। প্রভাস তার গাড়ির মধ্যে স্টিয়ারিং এর উপর মাথা রেখে বসে আছে, আর তার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে গাড়িটা। পুরোটাই যেন একটা গভীর স্বপ্নের মতো লাগলো তার। কিন্তু স্বপ্নটা সত্যি সে তখনই বুঝলো যখন দেখলো রাজা সাহেবের সেই লাঠিটা
পেছনের সিটে শুয়ে রাখা। সেদিন আর কোর্টে গেল না প্রভাস, রিডিং রুমেই বসে কাটালো সারা সকালটা। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত কেসটা নিল সে। অবশ্য না নিয়ে আর উপায় কি ছিল তার কাছে? স্বয়ং রাজা সাহেবের হুকুম, তার উপর আবার সে এক ভূত বা অশরীরী আত্মা, যাই বলা যায় না কেন। এরপর সন্ধে হতেই হঠাৎ গ্যারেজে রাখা গাড়িটার হেডলাইট জ্বলে উঠল ও প্যাঁ প্যাঁ করে আপনে আপে হর্ন বেজে উঠল সেটার। প্রভাস চমকে উঠে ঘর থেকে দৌড়ে গ্যারেজে গাড়িটার কাছে ছুটে গেল। সেখানে গিয়ে পেছনের সিটে তাকাতেই দেখল সে যা অনুমান করেছিল সেটাই, রাজা সাহেব। হ্যাঁ, রাজা সাহেব বসে আছেন সেখানে। ব্যারিস্টার সাহেব, তোমায় বলেছিলাম না সন্ধ্যের পর নদীর ধারে হাওয়া খেতে যাওয়া আমার বহুদিনের অভ্যেস। প্রভাস তার ইঙ্গিত বুঝতে পেরে গাড়িতে উঠে স্টার্ট দিল। হ্যাঁ হ্যাঁ, চলুন, নিয়ে যাচ্ছি আপনাকে। রাস্তার আলো আধারির মধ্যে দিয়ে গাড়িটা এগিয়ে চলেছে। রাজা সাহেব প্রভাসের কাছে এগিয়ে এসে বলে উঠলেন, তুমি যে আমার কেসটা নিয়ে এত তাড়াতাড়ি কাজ শুরু করে দেবে সেটা ভাবিনি। থ্যাংক ইউ ব্যারিস্টার। আজ যেন প্রভাসের আর ভয় করল না, বরং অনেকটা যেন নিশ্চিন্ত বোধ করল সে খোলা মনেই রাজা সাহেবকে জানিয়ে উঠল এই কেসের একমাত্র সাক্ষী রাজা সাহেব নিজেই। তিনি ছাড়া আর কেউ জানতো না যে সেদিন গাড়ির ব্রেক ফেল করেছিল। তাই এই কেস জিততে গেলে রাজা সাহেবের হেল্প তার অত্যন্ত দরকার। রাজা সাহেব অনুমতি দিতেই প্রভাস জানায় তার ভাইকে যখন সে আদালতে তুলবে তখন সাক্ষী হিসেবে তাকে শুধু হাজির থাকতে হবে সেখানে। এত পুরনো একটা কেস রিওপেন করলে সবার আগেই আদালত প্রমাণ চাইবে তার কাছে, আর সেটা আছে একমাত্র রাজা সাহেবের কাছে। কিন্তু সেটা কি করে সম্ভব? একজন মৃত মানুষ কোর্টে কি করে? সেটার ব্যবস্থাও আমার করা আছে, আপনি ভাববেন না। ভাবুন না, আপনি নদীতে ভাসছিলেন, কোন নৌকোর মাঝি আপনাকে উদ্ধার করলো। এতদিন আত্মগোপন করেছিলেন, এখন আবার আপনি ওয়ান্ডারফুল। আমি ঠিক লোককেই আমার কেসটা লড়তে দিয়েছি, ঠিক লোককেই। এই বলেই রাজা সাহেব হাসতে হাসতে আবার নিভিয়ে গেলেন হাওয়া। পরদিন রাজা সাহেবের ওই সৎ ভাইয়ের নাম আর ঠিকানাটা পাওয়া গেল। বড়ালি জোগাড় করলো সবটা। এখন সে শহরের নাম করা একজন বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার ব্রজেন্দ্র কিশোর সিংহ। আজকে সারা শহর তাকে এক নামে চেনে, কিন্তু প্রভাস জানে আজকে তার এই নাম ডাক চাকচিক্যের পেছনে লুকিয়ে আছে অতীতের একটা নোংরা ষড়যন্ত্র। যেই ষড়যন্ত্রের মাধ্যমে 21 বছর আগে সে রাজা সাহেবকে রাস্তা থেকে সরিয়ে তার ওই সুরজনগরের মহল হাতিয়েছিল, আর সেটা বিক্রি করেই আজ তার এই বিশাল সাম্রাজ্য ব্যবসা তৈরি হয়েছে। প্রভাস মনে মনেই ঠিক করে নিল এর শাস্তি তাকে সে দেবেই। রাজা সাহেবের সঙ্গে হওয়া এই অন্যায়ের বিচার সে করবেই। এরপর প্রভাস রাজা সাহেবের ওই সৎ ভাই ব্রজেন্দ্র কিশোরকে দিল কড়া সুরে একটা আইনি চিঠি ঠুকে, আর সেই সঙ্গেই সুরজনগর এস্টেটের রাজা শ্রী রাজেন্দ্র কিশোর সিংহের গাড়ি দুর্ঘটনায় মৃত্যু রহস্য মামলা আবার এত বছর পর রিওপেন করা হল। শুরু হলো সিটি কোর্টে মামলা। এই কেস নিয়ে শহর জুড়ে মানুষের মধ্যে রীতিমতো একটা শোরগোল পড়ে গেল। সকলেই এই সুরজনগর এস্টেটের রাজা সাহেব শ্রী রাজেন্দ্র কিশোর সিংহের গাড়ি দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় তার মৃত্যু সম্পর্কে অবগত। প্রভাসের কাছেও এ এক ঐতিহাসিক মামলা হতে যাচ্ছিল। কোর্টে ব্রজেন্দ্র কিশোর সিংহকে ডেকে কাঠগড়ায় তোলা হল। বিপক্ষের উকিলের বেশে থাকলো জাজরেল ব্যারিস্টার প্রভাস দত্ত।
তার প্রথম প্রশ্নের জবাবেই ব্রজেন্দ্র কিশোর ক্ষিপ্ত হয়ে বলল, আই অবজেক্ট ইওর অনার। 21 বছর আগে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা নিয়ে এভাবে আমার এবং মহামান্য আদালতের অমূল্য সময় নষ্ট করবার কোনো অর্থ আছে বলে তো মনে হয় না। ব্রজেন্দ্রর জবাবে প্রভাস কড়া সুরে তাকে খোঁচা দিয়ে আদালতকে জানায়, 21 বছর আগে যে গাড়ি দুর্ঘটনাটা ঘটেছিল সেটা সকলে জানলেও দুর্ঘটনাটা কিভাবে ঘটেছিল নাকি দুর্ঘটনাটা ঘটানো হয়েছিল এই প্রশ্নের উত্তর কোনো ফাইলেই নেই। কোনো তদন্ত কমিটিও গঠন করা হয়নি সেই সময়। না কোনো তদন্ত হয়, না কোনো রিপোর্ট বেরোয়। কিন্তু ব্রজেন্দ্র পরিষ্কার আদালতকে জানিয়ে দেয় গাড়ির দুর্ঘটনা ব্রেক ফেল করার কারণেই ঘটেছিল। রোজকার মতোই তার দাদা গাড়ি নিয়ে গঙ্গার পারে গিয়েছিলেন হাওয়া খেতে। সেই সময় ব্রেক ফেল করে গাড়ি শুদ্ধ রাজা সাহেব নদীতে ডুবে যান। পরে খোঁজ চালিয়ে নদীতে সেই গাড়িটা পাওয়া গেলেও সেখানে রাজা সাহেবের দেহটা আর পাওয়া যায়নি। মানে অনেক খোঁজা হয়েছিল, অত বড় নদীতে কোথায় তলিয়ে গেছে পাওয়া যায়নি আর। এমনটাই ছিল ব্রজেন্দ্র কিশোরের দাবি। আর ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিল প্রভাস। সঙ্গে সঙ্গে প্রভাস তার পরবর্তী প্রশ্নের তীর ছুড়ে দিল ব্রজেন্দ্র কিশোরের দিকে। আচ্ছা মিস্টার ব্রজেন্দ্র, আপনি কিভাবে নিশ্চিত হলেন দুর্ঘটনা গাড়ির ব্রেক ফেল করেই হয়েছিল? আপনার দাদা ছাড়া তো আর কারোর পক্ষে এটা জানা সম্ভব নয় যে গাড়ি ব্রেক ফেল করেছিল। প্রভাসের ছোড়াই প্রশ্ন বানে ব্রজেন্দ্র কিশোর ঘায়েল হোক না হোক কোর্ট রুমের মধ্যে শোরগোল পড়ে গেল। সকলের মুখে চলছিল ঘটনার এক এক রকম বিশ্লেষণ। ঠিকই তো, একদম ঠিক। উনি কি করে জানলেন? এটা সম্ভব নয়। কিন্তু ব্রজেন্দ্র কিশোর এবারেও নিজেকে সামলে নিল প্রভাসের প্রশ্নের থেকে। সে অত্যন্ত ঠান্ডা মাথায় বলে উঠল, ইওর অনার, উনি ইচ্ছে করেই এসব অবান্তর প্রশ্ন করে ব্যাপারটাকে ক্রমশ জটিল করে তুলছেন। ওই সময়ের পুলিশের রেফারেন্স দেখলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। গাড়ি নদী থেকে উদ্ধার করবার পর পরীক্ষা করে দেখা যায় ব্রেকটা খোলা ছিল এবং সেই অবস্থাতেই দাদা গাড়িটা চালাচ্ছিলেন। ইওর অনার, রাজা রাজেন্দ্র কিশোর সিংহ মৃত নন। সে কি? কি বলছেন? আজ থেকে 21 বছর আগে সময় তো কি ইয়েস ইওর অনার, সেদিন দুর্ঘটনায় উনি মারা যাননি। উনি এখনো জীবিত এবং আজকে এই আদালতে আমি ওনাকে পেশ করতে চাই। আর তার জন্যই আমি আপনার অনুমতি চাইছি মিলর্ড। ব্যাস, কোর্টের ভেতরে শোরগোল পড়তে সময় লাগলো না। একই ঐতিহাসিক কেস, তার উপর দুর্ঘটনায় সেই মৃত ব্যক্তিকে জীবিত দাবি করছে বিপক্ষের উকিল। রাজা সাহেব মারা যাননি, জীবিত আছেন? কি কি বলছেন? কি করে আসছেন রাজা সাহেব আসছেন? ওই তো। জজ সাহেব সাক্ষীকে পেশ করার অনুমতি দিতেই আদালতে উপস্থিত হলেন রাজেন্দ্র কিশোর সিংহ। সবাই দাঁড়িয়ে উঠল তাকে দেখে। ব্রজেন্দ্র হাঁ হয়ে গেল। সে যেন রাজা সাহেবের চোখে চোখ মেলাতে পারছিল না। মৃত্যু ভয়ে যেন দেখা দিল ব্রজেন্দ্রর চোখে। কাঠ গড়ায় মুখোমুখি এসে দাঁড়ালো দুই ভাই। জজ সাহেবের দিকে তাকিয়ে গম্ভীর গলায় রাজা সাহেব বলে উঠলেন, মহামান্য বিচারক, ওই গাড়ি দুর্ঘটনা ঘটানো হয়েছিল আমাকে হত্যা করবার জন্য। আর সেই হত্যার পরিকল্পনা করেছিল ওই যে আমার সামনে দাঁড়িয়ে আমার ভাই ব্রজেন্দ্র কিশোর সিংহ। কারণ আমার মৃত্যুর পর যাতে সে আমার সমস্ত সম্পত্তি নিয়ে বিক্রি করে তার ব্যবসার মূলধন জোগাড় করতে পারে। আজকের ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসলে একজন খুনি। প্রমাণ কোথায়? আমি চক্রান্ত করেছি। প্রমাণ চাই, প্রমাণ। প্রমাণ আছে। রাজা সাহেবের গাড়ির চালক রহিম চাচা, যিনি আপনার ভয়ে ওই দিন গাড়ির ব্রেক খুলতে বাধ্য হয়েছিলেন। ওই দেখুন, রহিম চাচা বসে আছেন। ব্রজেন্দ্র ঘুরে দেখল রহিম চাচা শেষ বেঞ্চে বসে আছে। উঠে দাঁড়ালো রহিম চাচা। ও একটা শয়তান খুনি। রাজা সাহেব, ও
ওর শাস্তি হোক। আমায় ক্ষমা করুন রাজা সাহেব, আমি ওর ভয়ে সেই অন্যায় কাজ করে ফেলেছিলাম। ব্রজেন্দ্র মাথা নিচু করে রইল। জজ সাহেব রায় দিলেন কেস রিওপেন করা। ব্রজেন্দ্রকেও আপাতত হেফাজতে নেওয়া হলো। শেষ হাসি হাসল কেবল দুজনই, প্রভাস ও রাজা সাহেব। সেদিন সন্ধ্যায় প্রভাস আবার রাজা সাহেবকে পেছনে বসিয়ে তার সেই প্রিয় অস্টিন গাড়িটা নিয়ে বেরোলো তার সঙ্গে নদীর ধারে হাওয়া খেতে। এক ফাঁকে প্রভাস বলে উঠল, রাজা সাহেব, আপনার ভাইকে আদালত যথেষ্ট শাস্তি দেবে। আপনি নিশ্চয়ই এবার ভার মুক্ত। ভার মুক্ত হলেও দায় মুক্ত নই। তার মানে? তুমি আমার হয়ে মামলা লড়লে, মামলা জিতলে, তোমার পারিশ্রমিকটা তো আমাকে দিতেই হবে। স্বয়ং রাজা রাজেন্দ্র কিশোর সিংহ তোমাকে বলেছিল, ভুলে গেলে? ইয়ে মানে, হ্যাঁ হ্যাঁ। কি ভাবছো? ভূত আবার পারিশ্রমিক দেবে কি করে? নাও, আমার এই প্রিয় গাড়িটা আজ থেকে তোমার হলো। এর আগে যারাই এ গাড়ি কিনেছিল কেউ এটি ব্যবহার করতে পারেনি। আমি তোমাকে এই গাড়িটা দিলাম, তোমার পারিশ্রমিক। কি কি ব্যারিস্টার, খুশি তো? হাসতে হাসতে মিলিয়ে গেলেন রাজা সাহেব। অবাক চোখে চেয়ে রইল প্রভাস। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।